বোনেরা, যারা দীর্ঘদিন ধরে তোমাদের প্রাণের দাবি, যৌক্তিক দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছ, তাদের প্রতি আমার আহ্বান, তোমাদের এই দাবির প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। আমি 90-এর ছাত্র আন্দোলনের উপকার হিসাবে তোমাদেরকে বলছি, তোমাদের বিজয় অতি সন্নিকটে। আমরা 1990 সালে দেখেছি স্বৈরাচারী এরশাদ আমাদের ছাত্র আন্দোলন দমন করার জন্য সেদিন তার সন্ত্রাসী গোষ্ঠী অভিকে দিয়ে পাঠিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের আন্দোলনকে দমন করার জন্য। পুলিশ তাকে সহযোগিতা করেছিল, কিন্তু সেদিন সেই প্রেক্ষাপটে সর্বদলীয় ছাত্রৈক্য তাদেরকে কঠিনভাবে মোকাবেলা করেছিল। তারা ক্যাম্পাস থেকে পালিয়ে গিয়েছিল, পুনরায় পরদিন আবার এসেছিল, তারপরও পালিয়ে গিয়েছিল প্রশাসন তাদের পক্ষে থাকা অবস্থায়। তাই আমি বলছি, এই সরকারও পতনের একেবারে কাছাকাছি, যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিকে কালকে কলঙ্কিত করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি তোমাদের কাছে আহ্বান জানাতে চাই, তোমাদের রক্ত যারা ছড়িয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই ছাত্র না। বহিরাগত যারা স্কুলের গণ্ডি পার হতে পারেনি, কলেজের গণ্ডি পার হতে পারেনি, এমন সমস্ত মাস্তানদের টুকাইদেরকে নিয়ে এসে কালকে তোমাদের উপর নির্মমভাবে অত্যাচার করেছে, তোমাদের হলে হলে আক্রমণ করেছে, নির্যাতন করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নির্বিকার ছিল, পুলিশ মুখ লুকিয়েছিল। এই যে 4 ঘন্টা ব্যাপী যে তাণ্ডব চালালো, এর হিসাব কিন্তু সরকারকে দিতে হবে। ভয় পাওয়ার কিছু নেই। আজকে তোমাদের কর্মসূচি শুরু হয়েছে, সারা বাংলাদেশে সকাল থেকেই শুরু হয়েছে, যদিও তোমরা 3টা থেকে সময় দিয়েছ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়তে মিছিল সমাবেশ করার জন্য, তোমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য। তোমাদের সমর্থনে সারা বাংলাদেশের স্কুলের ছেলেরা বেরিয়ে এসেছে, কলেজের ছেলেরা বেরিয়ে এসেছে, সাধারণ মানুষের তোমাদের প্রতি সমর্থন রয়েছে। অতএব তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। একটি জিনিস মনে রাখবে, কোনো আন্দোলনকে সফল করতে হলে, কোনো যৌক্তিক দাবি আদায় করতে হলে রক্ত সেখানে ঝরবে, আহত হতে হবে, নিহত হতে হবে। কার ভাগ্যে কী আছে কেউ আমরা জানি না, আমরাও জানতাম না। তবুও স্বৈরাচারী এরশাদকে উৎখাত করতে গিয়ে জিপারিশা, জাফর, জয়নাল, সেলিম, দিলওয়ার, রাফুন, ঘোষনিয়া, নূর হোসেন, জিহাদ, ডাক্তার মিলনকে রক্ত দিতে হয়েছিল। আমরা হাজার হাজার ছাত্র নেতা কর্মী সেদিন আমরা আহত হয়েছিলাম, আমরা কারাগারে গিয়েছিলাম। স্বৈরাচারী এরশাদের পতন আমরা করতে সমর্থ হয়েছিলাম। আমি মনে করি সেই সময় এরশাদের বিরুদ্ধে যে জনরোষ ছিল, এখন এই জনরোষ তার চেয়ে আরও প্রবল। কারণ গণতন্ত্রের লেবাসধারী এই সরকার, ভোটারবিহীন সরকার, রাতের বেলায় ভোট করা সরকার, একতরফাভাবে নির্বাচন করা সরকার যেভাবে দাম্ভিকতা দেখাচ্ছে এবং দেশের অর্থনীতিকে যে জায়গায় নিয়ে গেছে, এখন দেশের শুধু তোমরা না, সাধারণ মানুষের এখন তোমাদের পাশে এসে দাঁড়ানোর সময় এসেছে। এখন আর পিছনে তাকানোর কোনো সুযোগ নেই। কে কোন দল করে, কে কোন আদর্শে বিশ্বাসী, এটা দেখার এখন কোনো সময় নেই। এখন একটি সময়, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। এই সুযোগে যারা আমরা ঘরে বসে থাকবো, আমরা বিবেকের কাছে আমরা দায়ী থাকবো বলে আমি মনে করি। আজকে দোষ তোমাদের না, আজকে তোমাদের উপর দোষ চাপানো হচ্ছে। সরকারের একজন তথ্যমন্ত্রী, সরকারের পররাষ্ট্রমন্ত্রী, তারা যে ভাষায় কথা বলছে সেই ভাষা একদিন তাদেরকে প্রত্যাহার করতেই হবে। তোমরা কেন বলো নাই তোমরা রাজাকার? তোমরা কি বলেছো? বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী নিজে যখন তোমাদের রাজাকারের বাচ্চা বলেছে, তোমরা তো এর আগে আন্দোলন করেছো। তোমরা তো বিগত 13 তারিখ পর্যন্ত তোমরা আন্দোলন, 14 তারিখে তোমরা আন্দোলন করেছো, তোমরা স্মারকলিপি দিয়েছো। সেদিনও তোমাদের মুখে এই স্লোগান ছিল না, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে সরকার সরকার। এই স্লোগান তো তোমরা দাও নাই। তোমাদের তো ন্যায্য দাবি নিয়ে তোমরা সেখানে প্রতিদিন তোমরা মিছিল সমাবেশ করেছো, অথচ প্রধানমন্ত্রী তোমাদেরকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করার পরেই তোমাদের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব হয় না। কারণ তোমরা সবাই রাজাকারের সন্তান না। এখানে মুক্তিযোদ্ধার সন্তান আছে, এখানে আওয়ামী লীগের সন্তান আছে, বিভিন্ন রাজনৈতিক দলের সন্তান আছে, সাধারণ মানুষের সন্তান আছে, খেটে খাওয়া মানুষের সন্তান আছে, যাদের কষ্টের ঘাম বিনিময় এবং বিদেশে যারা থাকে, যাদের সেই বিদেশ থেকে যে টাকা পাঠায়, সেই টাকা পাঠানোর কারণেই যারা আজকে বাংলাদেশের এই সরকার, অবৈধ সরকার, প্রশাসনকে আক্রমণ চালাচ্ছে, তাদের সন্তানরা এখানে আছে। সবার এই দেশের বলতে গেলে আওয়ামী লীগের 2-4 জন সুবিধাভোগী এবং আওয়ামী লীগের পক্ষের কিছু দালাল ছাড়া এই দেশের সমস্ত মানুষের এই সমর্থন রয়েছে। কিসের 30% কোটা? কেন 30% কোটা কেন থাকবে? আমরা যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আমরা সেদিন
ফিরে আসবে কিনা জানতাম না, ফিরে এসে আমরা চাকরি নেব মুক্তিযোদ্ধা করে সেটা আমাদের ধারণা ছিল না। আমাদের সন্তানরা চাকরি পাবে সে কথা আমরা চিন্তা করি না। এখন সন্তান গেল, এখন নাতিপুতি চলে আসে, এটা মানা সম্ভবই না, কোনোভাবে এটা সম্ভব না মানা। তারপরে ভুয়া মুক্তিযোদ্ধা সৃষ্টি করেছে এই সরকার হাজার হাজার, এই দায়ী তাদেরকে নিতে হবে। অতএব তোমাদের আন্দোলন যৌক্তিক, তোমরা কোটা বাতিল চেয়েছিলে না, তোমরা চেয়েছিলে কোটা সংস্কার করতে, হয়তো 10% 15% ভিতরে আসলে তোমরা সেটা সাদরে গ্রহণ করতে। সরকার খামখেয়ালিকে রাগ করে অনুরাগের বশীভূত হয়ে উনি যে কথাটা নিজে স্বীকার করেছেন, উনি বলেছেন আমি সেটা রাগ করে আমি কোটা প্রথা বাতিল করে দিয়েছিলাম, এটা ওনার অধিকার না, এটা অধিকার কাজ করেছেন। এবং পরবর্তী সময়ে আবেদন করানোর পরিপ্রেক্ষিতে কয়েকজনকে আবেদন করিয়ে আজকে কোটা প্রথা সম্পূর্ণ বাতিল করে দিয়ে কোর্ট কিনে উচ্চতর আদালত কিনে আজকে ছেলে খেলা শুরু করেছে। তাই আমি তোমাদের কাছে এই আহ্বান আবারও জানাবো, সারা বাংলাদেশে দলমত নির্বিশেষে স্কুল কলেজ ছাত্ররা বিশ্ববিদ্যালয় যে যেখানে আছো তারা রাস্তায় নেমে আসো এবং তোমাদের উপর যারা আক্রমণ করবে তাদের চিহ্নিত করো। এই চিহ্নিত সন্ত্রাসীদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে মোকাবেলা করতে হবে। প্রশাসনের কাছে পরিষ্কার করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে কালকে যে সমস্ত পশুরা নারীকে ঘটনা ঘটিয়েছে, আমাদের বোনদের উপরে নির্যাতন করেছে, ভাইদের উপরে নির্যাতন করেছে, আহত করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণ হয়েছে, যে গুলি করেছে অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে। যারা লাঠি নিয়ে এই যে সমস্ত ফুটেজ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদের বিরুদ্ধে মামলা হতে হবে এবং আহত যারা হয়েছেন তাদের বিরুদ্ধে যদি মারা যায় অবশ্যই হত্যা মামলা তাদের বিরুদ্ধে করতে হবে। এবং এই হত্যাকাণ্ড সংঘটিত করার পিছনে যিনি ইন্ধন জুগিয়েছেন তিনি বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী। উনি যদি এভাবে না উস্কাতেন, এই কথা না বলতেন, এই কথা বলার তার কোনো অধিকার নাই, তাহলে অবশ্যই ছাত্ররা আজকে এই পর্যায়ে তার ছাত্রলীগকে এভাবে যেত না। এবং ওবায়দুল কাদের সাহেব সেখানে বলেছেন যে ছাত্রলীগের ছেলেরাই যথেষ্ট। হ্যাঁ, ছাত্রলীগের ছেলে যথেষ্ট, পুলিশ পিছন দিকে সরে যাক, তারপর দেখা যাবে ছাত্রলীগের ছেলে যথেষ্ট কিনা। মনে নেই, অতীতের কথা ভুলে গিয়েছেন। তাই আমি বলবো ছাত্র